ইয়াং নাইটের আজকের এই আয়োজন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি কায়নাত আপনাদের সাথে আছি এবং আমরা ইয়াং নাইটে যে জিনিসটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি সেটা হচ্ছে ইয়াংরা আমাদের দেশে আমাদের সমাজে কি কি ভূমিকা রাখছে। আমরা অনেক কিছুই দেখেছি, কেউ নতুন কিছু উদ্ভাবন করছে, কেউ কেউ ইন্টারনেট থেকে শুরু করে কি করে আয় করতে হয়, গান নাচ সব কিছুতে ভূমিকা রাখছে, কিন্তু কিছু ইয়াংরা একটি দেশের একটি চমৎকার আইন পাশ করে ফেলিয়েছে। আমরা সবাই কম বেশি নিউজ পেপারে এই খবরটা পেয়েছি এবং আজকে আমরা এটা নিয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি যে এই আইনটা পাশ করানোর ক্ষেত্রে প্রথম উদ্যোগটি গ্রহণ করেছে, যিনি হচ্ছেন বিপাশা মতিন, ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষক। আজ আমরা তার সাথেই কথা বলবো। সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ইয়াং নাইটে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আমি শুরুতে যেটা বলছিলাম যে ইয়াংরা আমরা কত কিছু করছি, তাই না? সামনের দিকে এগিয়ে যাচ্ছি, বিভিন্ন ক্ষেত্রে আমরা আমাদের পদচারণার শুরু করেছি। আপনারা কয়েকজন মিলে দেশের একটি আইন পাশ করে ফেলেছেন, যেখানে আমাদের কাছে মনে হয় এগুলি তো দেশের করার জন্য অন্য ব্যক্তিরা আছেই, আমরা কেন? কিন্তু সেই জায়গা থেকে আপনারা এই কাজটি করেছেন। অভিনন্দন আপনাকে এবং পুরো টিমটি যে কাজ করেছে, পুরো টিমকে। আপনি কি ভয় পাচ্ছেন? যে সংসদে গিয়ে আইন পাশ করে ফেলতে পারে সে ক্যামেরার সামনে মোটেও ভয় পেতে পারে না। বিপাশা আপা, আমি জাস্ট মজা করলাম, কিন্তু আমি আসলেই আপনার কাছ থেকে আজ জানতে চাই কিভাবে শুরু হয়েছিল এবং সেটা কোন আইন ছিল। প্রথম শুরুটা ছিল 2012 সালের মে ও জুন মাসের কোন একটা সকালে। আমি প্রতিদিন সকালে নিউজ পেপার পড়ি, তো ফিনান্সিয়াল এক্সপ্রেস নিউজ পেপারটা পড়ছিলাম অ্যান্ড দেখলাম যে বাংলাদেশের জামদানির ভৌগোলিক নির্দেশক বা জিআই অ্যাক্ট প্যাটেন্ট করে নিয়েছে ভারত। তো প্যাটেন্ট করলো ভারত আর বাংলাদেশের জামদানি। আমি যেহেতু শাড়ি পরি, জামদানির প্রতি আমার একটা সফট কর্নার ছিল। তো আমি ব্যাপারটা হচ্ছে যে আমাদের পণ্য নিয়ে যাচ্ছে অন্য একটি অন্য কান্ট্রি এবং তার নামে। হ্যাঁ, এজন্য আজকে আমরা বিষয়টা ধরেছি আমার পণ্য আমিই মালিক। এবং আমরা আবারও বিপাশাপুর কাছে যাওয়ার আগে বলতে চাই, আপনারা কিন্তু আমাদের সাথে জয়েন করতে পারেন। 818921 থেকে 7 পর্যন্ত হচ্ছে আমাদের এই নাম্বার, ফোন করুন। বিপাশাপু, তারপর কি হলো? তো নিউজ পেপারে পড়ে তারপর আমি ইন্টারনেট সার্চ করলাম যে ব্যাপারটা কি। তো দেখলাম ভৌগোলিক নির্দেশক আইন বা জিআই অ্যাক্ট বলে একটা ব্যাপার আছে, যার আওতায় একটি দেশ তার প্রসিদ্ধ যে পণ্যগুলো আছে বা ঐতিহ্যবাহী যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলোর প্যাটেন্ট বা সত্ত্ব দাবি করতে পারে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কাছ থেকে, যদি রেজিস্টার্ড নিয়ে থাকে। তো বাংলাদেশ এই আইনটার উদ্যোগ নিয়েছিল, তারপরও মানে খসড়া আইন করে এই আইনটার উদ্যোগ নিয়েছিল এবং সেটা 2007 সালের ঘটনা। এবং কিন্তু ওটা ওখানেই থেমে আছে। ওখানে থেমে আছে এবং ওয়েবসাইটে দেয়া ছিল। সো কোনো ধরনের কোনো এগোচ্ছে না আর কি, ব্যাপারটা হয়েছিল। তো ব্যাপারটা কি জানতে আমি ভাবলাম যে মানে আমার অন্যান্য ফ্রেন্ডরা বলছিলাম, অন্যান্য ফ্রেন্ডদেরকে যখন বললাম, বন্ধুদেরকে বললাম যে এই ঘটনা, বলছে তোর এত মাথা ব্যথা কিসে? এক্স্যাক্টলি, আমরা তো সাধারণত এটাই বলি যে হচ্ছে তো হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, তো আর এটা বড়দের বিষয়। তাই Exactly. বললাম যে না, চল গিয়ে দেখা করি, এটা শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, ওনার সাথে দেখা করি। তো ওনার কাছে গেলাম এবং আমাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না। তো দেখা করলাম, আমরা অনেকক্ষণ বসে থাকার পর উনি ঢাকা ইউনিভার্সিটি হোক বা যে কোনো কারণে হোক উনি আমাদের সাথে দেখা করলেন, তৎকালীন শিল্পমন্ত্রী। হ্যাঁ, খুব দিলীপ সহজে বড়ুয়া। মন্ত্রীদের সাথে দেখা করা যায়, এটাও খুব আজকে আমি সহজে না, প্রথম জানলাম। আমরাও জানতাম না, মানে উনি দেখা করেছিলেন, এটা সত্যি। দেখা করার পর আমি গড়গড়ায় বলে যাচ্ছি যে জামদানির প্যাটেন্ট নিয়ে যাচ্ছে, ইলিশের জন্য আবেদন করেছে, টাইগার নিয়ে যাচ্ছে, এ হচ্ছে সে আছে, ভৌগোলিক নির্দেশক আইন, দই এই নিয়ে সে। যাচ্ছে। অনেকক্ষণ পর উনি আমাকে বললেন ভৌগোলিক নির্দেশক আইনটা কি? তো আমি কিছুক্ষণ ওনার দিকে তাকিয়ে বললাম যে জিআই অ্যাক্ট, এটা হচ্ছে ব্যাপার। তো তখন উনি এই আইনের যে দায়িত্বে ছিলেন তাকে ডাকলেন এবং বললেন যে ব্যাপারটা কি বলো। তখন উনি বললেন যে আমরা পাবলিক অপিনিয়ন নিচ্ছি, তো আমাদের পাবলিক অপিনিয়ন নেওয়া শেষ হলে আমরা এটা সংসদীয় কমিটিতে পাঠাবো। দেন আই সেড 7 বছর হয়ে গিয়েছে। তখন বোধহয় ওনাদের মানে আমি জানি না কিরকম নিয়েছেন তারা ব্যাপারটা। তখন স্যার বললেন যে ঠিক আছে, মানে ব্যাপারটা ভুল হয়ে গেছে, অ্যান্ড হি কনফেসড এটা সত্যি। আমি বললাম আমার কাছে কনফেস করে কোনো লাভ নেই, ইউ হ্যাভ টু সে ইট পাবলিক, আপনাকে পাবলিককে সামনে বলতে হবে। অ্যাকচুয়ালি এটা যারা স্টেক হোল্ডার্স তাদের সামনে আপনাকে বলতে হবে যে আপনার ভুল হয়ে গিয়েছে এবং আপনি কখন কবে নাগাদ এটা পাশ করছেন। এর মধ্যে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে একটা সেমিনার আয়োজন করি। সেই সেমিনারে যেমন একাডেমিয়া ছিল, একাডেমিয়া রাখার কারণ এই কারণে যে আমি কত দেশের আইন পড়ছি, ভারত বলেন বা ব্রিটিশ আইন বলেন, এই আইন সেই আইন পড়ে মানে একেবারে হ্যাঁ, সব আইনেই লাগিয়ে আছে, ফেলছি। কিন্তু সব আইনেই যে আইনটা আমার দেশের জন্য দরকার সেই আইনটা আমার সিলেবাসে নাই কেন? মানে তাহলে কি পড়ছি আমি? এই পড়ালেখার আসলে কি? যে আমরা বিজনেস পড়ালেখা দিয়ে লতে সাধারণত এগুলি পড়ে থাকি বিজনেস ল এর এবং কথা, আমাদের পড়ানো হয় বাইরের দেশের রাইটারের বই, কেসগুলো দেখেন আপনি। কেসগুলো বাইরের দেশের থাকে। তো কথা হচ্ছে যে আমি
আমার দেশের যে আইনটা আইন সম্পর্কে দরকার জানি না। এটা আমি জানি না। তো আমি বিজনেস স্টুডেন্ট, আমি মার্কেটিং এর স্টুডেন্ট। এই আইনটা পাশ করলে বাংলাদেশের মার্কেটিং আর ব্র্যান্ডিং কিরকম হবে সেটা সবাই মানে আমাকে কেন জানতে হলো, কেন মানে আমার সিলেবাসে এটা নেই। তো একাডেমিয়াকেও রাখলাম, জামদানি বলেন, ফজলিয়াম বলেন বা এসব যারা অ্যাসোসিয়েশন আছে তাদের সবাইকে ডাকলাম, তাঁতি তাঁতি অ্যাসোসিয়েশন, তারপর বগুড়া দই অ্যাসোসিয়েশন, তাদের সবাইকে ডাকলাম এবং মিনিস্টার স্যারকেও ডাকলাম। তারপর এটা ওপেন প্যানেল ডিসকাশন ছিল। তো পুরো কাজটা কিন্তু আমি ফেসবুকে করেছিলাম এবং আমি জানি না আমি অ্যাসোসিয়েশন গুলো কি ফেসবুকে ছিল? না তাদের সাথে লিস্টটা পেয়ে যোগাযোগ করেছিলাম, কিন্তু এই যে প্যানেল গেস্ট যাদেরকে ডেকেছিলাম, আব্দুল নুর তুষার ভাইয়া এসেছিলেন, তারপর বিবি রাসেল ম্যাডাম, তাদের সবার সাথে যোগাযোগ করেছিলাম কিন্তু ফেসবুক, এবং তাদের কাউকে কিন্তু আমি চিনি না, জাস্ট র্যান্ডমলি আমি মেসেজ পাঠিয়েছিলাম এবং দে রিপ্লাইড, তারা সবাই রিপ্লাই করেছিলেন। তো আমি আমার স্টুডেন্টদেরকে যেটা বলি যে আমরা চেক ইন দেই, বুমার্সে গিয়ে এখানে গিয়ে সেখানে গিয়ে এই করছে সে করছে, বাট পারপাজিভ কাজেও কিন্তু ফেসবুক ইউজ করা যায়। এবং তারা Right. সবাই, আলিজাকে স্যার পর্যন্ত আমাকে রিপ্লাই দিয়েছিলেন যে ঠিক আছে তোমার কাজের সাথে আমি আছি। Wow. তো এদের সবাইকে কিন্তু আমি খুঁজে এনে তাদেরকে এনেছি এই কারণে, কারণ আমার কথার ভ্যালু যতটা না তার চেয়ে বেশি তারাও যদি বলে তাদের একটা ব্যাপার আছে যে বড়রা কেউ বলেছে, তারপরও আমাদের কথার ভ্যালু ছিল। তো ওই প্যানেল ডিসকাশনে মন্ত্রী সাহেব যেন কেন মানে কনফেস করলেন যে আমার দেরি কেন হয়েছে, প্রায়োরিটি লিস্টে ছিল না বা এই সেই, তেমনি অ্যাসোসিয়েশনগুলো বলেছে যে খসড়া আইনের মধ্যে কি কি ফাঁকফোকর রয়েছে। তো এই আইনটা যিনি মানে যে যে খবরের কাগজটা আমি পড়েছিলাম সেই লেখককে আমি ডেকেছিলাম, এম এস সিদ্দিক স্যার, আমি আমি আশা করবো উনি দেখছেন এখন। তো সিদ্দিক স্যারকেও ডেকেছিলাম, তারা সবাই এটা নিয়ে আলোচনা করলেন এবং সেদিন আমাকে কথা দিলেন যে শীতকালীন অধিবেশনে এই আইনটা পাশ করিয়ে দেব। তখন আমাদের মনে যেটা আসলো, আমরা নেক্সট যে কাজটা করব বলি সেটা হচ্ছে আইন পাশ করবে, এটা গভর্নমেন্টের কাজ, ঠিক আছে, কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আপনারা আমার চেহারা দেখে আইন মানে ওটার প্যাটেন্ট বা সত্ত্ব দিয়ে দেবে না। ওয়ার্ল্ড ট্রেড মানে আমাকে অর্গানাইজেশন প্রুফ করতে হবে যে এই পণ্যটা আসলে আমাদের দেশের পণ্য, এই মানে পণ্যটার মালিক আমি। মালিক আমি। জামদানি আমাদের দেশের তাঁতিরাই তৈরি তৈরি করে। করছে। বগুড়ার দই একমাত্র বাংলাদেশের বগুড়া জেলার সেই দইটাই বিখ্যাত, কিংবা কুমিল্লার রসমালাই। কুমিল্লার রসমালাই ইভেন আমাকে একজন বলছিল যে জামদানি, বাংলাদেশের জামদানির খাটিয়া তাঁতি এবং একই সুতো নিয়ে তিনি ইন্ডিয়াতে বসিয়ে এটা চেষ্টা করেছেন জামদানি বানানো, এবং জামদানি হয়নি। কারণ আমার এবং দেশের আমি ভৌগোলিক একটা ব্যাপার আছে, আবহাওয়া বলে একটা ব্যাপার আছে, মাটি একটা ব্যাপার আছে, তো চিন্তা করা উচিত। মানে ওখানে জামদানি কিন্তু হয়নি। এবং আমি জানি আমাদের দেশের তাঁতিরা অনেকখানি ওপাশে চলে গিয়েছে শুধুমাত্র আমাদের দেশে পৃষ্ঠপোষকতার অভাবে। তো আজকে আমি এটাও বলতে চাই যে আমাদের দেশে কত কিছু আছে কিন্তু আমরা ঠিকমতো যত্ন নিই না, আমরা জানি না। আজকে আপনি এগিয়ে এসেছেন বলেই কিন্তু আমরা এই জিনিসগুলো জানছি। তারপর কি হচ্ছে, পুরো একটি গল্পের মতো মনে হচ্ছে আজকে। তারপরে এই জামদানি মানে আমরা কি করলাম, মানে সারা বাংলাদেশে একটা কমিউনিটি ব্র্যান্ডিং কম্পিটিশন করলাম, যে কম্পিটিশনের মধ্যে দিয়ে তরুণদেরকে ইনভলভ করি এই দেশটার কাজ। এটা একটা মানে দেশের কাজ, যে কার এলাকায় কি কি পণ্য আছে আমাদেরকে পাঠাও, এবং একটা মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের একটা ফরম্যাট, ইতিহাসটা যে হ্যাঁ এটা কিভাবে শুরু হয়েছিল, কেন এটা প্রসিদ্ধ, ওই এলাকা কেন বগুড়ার দই, কেন অন্য এলাকার দই না, বগুড়ার দই কি এমন আছে যার কারণে বগুড়ার দই বিখ্যাত, বা জামদানিতে কি এমন আছে, কোন টেম্পারেচার করলে জামদানি এই জামদানি হবে, মানে ইন্ডিয়া যে উপধা জামদানি করছে সেটা না, মানে বৈশিষ্ট্য কি, বা মানে ঢাকায় জামদানির হ্যাঁ। বৈশিষ্ট্যটা কি। তারপর কাতান শাড়ি, আমাদের দেশে যে আপনি আজকে চমৎকার একটি কাতান পরে এসেছেন, এই যে কাতান শাড়ি, সো এগুলোর আপনারা পুরান ঢাকার বাকরখানি এসেছিল, রুটটা তারপর খুঁজে বের সিলেটের 7 রঙের চা এসেছিল, চট্টগ্রামের মেজবানের মাংস এসেছিল, বেলা বিস্কিট এসেছিল। মানে এক একটা জেলায় যখন এক একটা ডিভিশনে যখন যাচ্ছি এক এক ধরনের পণ্য পাচ্ছে, আর মানে ক্রস কানেকশন হচ্ছিল, যে সিলেটে যারা আছে তারা রাজশাহীতে কি সেটা জানছে, কারণ সবাই কিন্তু একত্র হয়েছিল। হুম। আবার রাজশাহীতে যারা আছে তারা জানছিল যে রংপুরে কি আছে। এখানে আপু একটা কথা বলবো যে কেউ এখানে পুরস্কারের লোভে আসেনি, সবাই এসেছিল যে আমার আমার এলাকার এই পণ্যটা যদি প্যাটেন্ট হয় তাহলে বলতে পারবো যেটা আমি আমার উদ্যোগের কারণে এটা হয়েছে। যেমন রাজশাহী বা রংপুরের হাজী দানেশ বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু জানতো যে আইবি এর সাথে ফাইট করে তারা পারবে না, কিন্তু তারাও এসেছিল তাদের দিনাজপুরের কাটারি ভোগ চালের প্যাটেন্ট নিয়ে, এবং খুব ভালো রিসার্চ ওয়ার্ক দিচ্ছিল। তো এটা জাজমেন্ট প্যানেলে আমরা শিল্প মন্ত্রণালয়কে রেখেছিলাম এবং যারা এটার সাথে ব্র্যান্ডিং এর সাথে জড়িত ছিল তাদেরকে রেখেছিলাম। তো 70টিরও বেশি পণ্য আমরা আইডেন্টিফাই করি এবং টোটাল একটা ডেটাবেজ আমরা তৈরি করি, এবং এটা অবশ্যই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন একটা ফরম্যাটে এসেছিল। 3 ধরনের পণ্য, এগ্রিকালচারাল গুডস, ন্যাচারাল গুডস এবং ম্যানুফ্যাকচার্ড গুডস। তো রয়্যাল বেঙ্গল টাইগার যেমন এসেছিল, তেমনি হাতে বোনা জামদানি বা তাঁত,
টাঙ্গাইলে বা কিংবা ইলিশ মাছ। কিংবা ইলিশ মাছ এগ্রিকালচারাল গুডস হিসেবে বা ন্যাচারাল গুডস হিসেবে এসেছিল। তো এই সবগুলো পণ্য আমরা শিল্প মন্ত্রণালয়ে হস্তান্তর করি। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে আইনটার এখন কি অবস্থা। আমি আর একটু পরে জিজ্ঞেস করতাম, কিন্তু যখন হস্তান্তর করা হলো তারপরে কি হলো? আইনটা তো পাশের একটা ব্যবস্থা থাকবে, এখন কি হ্যাঁ, অবস্থা সেটা তার একটু পরের এর এর ব্যাপার। মাঝে যেহেতু গল্প চলছে এর চমৎকার মাঝে যে কাজটা রেগুলার করতাম, মানে এজ আমরা স্টুডেন্ট, আমরা যারা অর্গানাইজার ছিলাম তারা যেমন স্টুডেন্ট ছিল, যারা পার্টিসিপেট করেছে তারাও কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল। সো ব্যাপারটা আসলে খুব মানে অন্যরকম একটা ব্যাপার ছিল। আমরা মানে দেশের জন্য কিছু করছি হ্যাঁ, না। যেমন আমাদের লঞ্চিং প্রোগ্রামে যখন সবুর খান মানে ডিসিসিআর তৎকালীন প্রেসিডেন্ট উনি এসেছিলেন, উনি এসে বলছেন আমি বিপাশার সাথে দেখা করতে যাচ্ছি, সেক্রেটারি। তাই আমি বলছি হ্যাঁ আমি বলছি। না না তুমি না পিচ্ছি, আমি বড় কারোর সাথে দেখা করতে যাচ্ছি। বড় কেউ নাই? তাই বলছে যে স্যার আমরাই এটা অর্গানাইজ করছি, আমরা এটা করছি। তো উনি সাইজ দেখে বোধহয় কিছুক্ষণ বিশ্বাস করতে পারেননি। তো ওনাকে মানে একটু কষ্ট হচ্ছিল যে হ্যাঁ মানে আমরা ছোটরা এই কাজটা করছি, এবং উনি তখন বললেন যে ঠিক Appreciate আছে করেছেন হ্যাঁ, নিশ্চয়ই। যে তোমাদের প্রাইজ মানিটা আমি দেবো, আমি স্পন্সর করবো। সো কেউ এভাবে মানে এভাবে চলে এসেছিল যে কোত্থেকে ফোন কল এসেছে, আচ্ছা ঠিক আছে তোমার সাথে আমি আছি, কি কি লাগবে তোমার আমাকে শুধু বললো। আমার এখন আফসোস হচ্ছে, আমি কোনোভাবে যদি সে সময় জানতাম দেন ডেফিনেটলি আমিও বলতাম যে আমাকে নিবে, আমিও কাজ করতে চাই। কারণ আমরা সবাই যে কথা বলতে পছন্দ করি যে কেউ করে না, কিংবা আমিও হয়তো বা বলি যে কেউ করে না। রাস্তার ঘাটে আমরা যেখানে সেখানে কিছু একটা প্যাকেট ফেলে রাখছি, টিস্যু পেপার ফেলে রাখছি, বোতল ফেলে রাখছি ড্রিঙ্কসের, কিন্তু আমরা কেউ তুলে তুলে নিয়ে ফেলছি সেটা না। ফেলছি না ডাস্টবিনে। এবং এটা কিন্তু বাসা থেকেই শুরু হয়। আমরা বাসায় হয়তো বা এইভাবে জিনিসটা ফেলে দিলাম, কিন্তু আমরা বাসার ডাস্টবিনে গিয়েও ফেলতে পারি। তাহলে মানে আমার কথা হচ্ছে ছোট একটা কাজের মাধ্যমে কিন্তু স্টার্ট যেটা সেটা শুরু হতে পারে। যে আমরা যখন এই কাজটা করছিলাম তখন আমাদেরকে অনেকেই মানে ইভেন মানে আমি জানি না কেউ দেখছে কিনা শিল্প মন্ত্রণালয়ের, তারাও কিন্তু জিজ্ঞেস করছিল এই তোমাদের এটা রিসার্চ ওয়ার্ক, পড়ালেখা নাই তোমাদের, মানে কি কোনো করছো স্বার্থ জড়িত আছে নাকি? অ্যাসাইনমেন্ট আর কি রিসার্চ করছো নাকি? তা আমি বলছিলাম যে না এগুলা কিছুই আমাদের না, বাট আমরা দেশের জন্য এটা করছি। এটা দায়িত্ব আমাদের, না এটা এটা তো করতেই হবে। তখন মানে বিশ্বাস করতে হচ্ছে না, আর চোখে তাকাচ্ছিল। পড়ালেখা নাই তো পড়ালেখা মানে পড়ালেখা করে কি হবে? ইভেন যেদিন আমরা মানে একটা ছোট ঘটনা, যেদিন আমরা মিনিস্টার স্যারের সাথে দেখা করতে যাই সেদিন আমরা ক্লাসের কয়েকজন মিলে গিয়েছিলাম। তো আমাদের বন্ধুত্বে পরিচয় দিতে গিয়ে ক্লাসে আরো কয়েকজন স্টুডেন্টরা প্রক্সি দিয়ে দিয়েছিল আমাদের, এবং স্যার এটা জানতে পেরে আমাদের সবার 10 নাম্বার করে কাটা। আচ্ছা। তো একজনের চেহারার মধ্যে আমি না আফসোস দেখিনি যে আমার 10 নাম্বার কাটা গিয়েছে। রেদার তারা বলছিল যে মিনিস্টার স্যারের সাথে দেখা হয়েছে, কাজটা বোধহয় এবার হয়ে যাবে। মানে আচ্ছা। ট্রাস্ট মি আপু, কারোর মধ্যে আমি আফসোস দেখিনি। মানে মশিউত, তুহিন, তৃষা, মানে আমি জানি না তোমরা দেখছো কিনা, কিন্তু তোমাদের কথা বলছি, এই 10 নম্বরের জন্য মানে আমাদের একটা গ্রেড বা 2টা গ্রেড কম হতে পারে, কিন্তু এটা দেশের ব্যাপার। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হ্যাঁ। আপনি। আচ্ছা, এরপরে কি হলো যখন আপনারা আইনটা নিয়ে সংসদে যাওয়া হলো? এবং যতটুকু জানি সেই সংসদে সেই সময় আপনি ছিলেন। আমাদের কাছে তো এটা টিভিতে দেখা আছে, সংসদ হচ্ছে, আচ্ছা কি হচ্ছে, বড়রা আলোচনা করছে, কিন্তু সেই সময় আপনি সেখানে উপস্থিত ছিলেন। কেমন লাগছিল বিপাশা? আম, খুবই ইমোশনাল একটা ব্যাপার ছিল। সেদিন সকালে ফোন আসে, এর মাঝখানে আমরা প্রতিদিনই মানে প্রায় সপ্তাহে 2 থেকে Follow 3 up বার করছিলেন। ফলো আপ করছিলাম যে হ্যাঁ কি অবস্থা। এবং আমাকে দেখলে শিল্প মন্ত্রণালয় অনেকে বলতো ওই জামদানি আপা আইছে খাইছে, মানে এই তোমাদের কি কাজ নাই? তো আমি আবার মানে একটু বিরক্ত হতাম না, আমি হেসে বলতাম কাজ কত দূরে গিয়েছে। ওহ বাহ, চমৎকার। আচ্ছা বিপাশা, আমরা এই জায়গায় একটু ইন্টারাপ্ট করি, কারণ একজন দর্শক বন্ধু আছে আপনার সাথে কথা বলার জন্য, আর তো আমরা কলটা নেই। হ্যালো। হ্যালো, জি, কে বলছিলেন? আমার নাম মঞ্জুরুল হক, আমি চিরং থেকে বলছি। একটু বিপাশার সাথে কথা বলতে জি চাচ্ছিলাম। বলুন। বলছি বিপাশা, হ্যাঁ হ্যাঁ। আমার নাম মঞ্জু, আমি চিরং থেকে বলছি। আচ্ছা, বিপাশা, জিআই অ্যাক্টের ব্যাপারটা দেখে খুব ভালো লাগলো। সো আমার মনে হয় আরো অনেকগুলি প্রোডাক্টস আমরা মিস করছি যেগুলিও জিআই অ্যাক্টের আওতায় আসা উচিত। সো এটা নিয়ে কি তোমার কোনো, সরি আমি তুমি করে বলছি, তোমার কি ফিউচারে কোনো ওইটা নিয়ে কি কোনো লিস্টিং এর ব্যাপারে কোনো কাজ করছো তুমি? চিটং এর অনেক পণ্য কিন্তু ভাইয়া আছে। চিটং এর বেলা বিস্কিট যেমন আছে, মেজবান আছে, মেজবানের মাংস বা শুটকি অনেক কিছুই আছে। এই পণ্যগুলো ছাড়াও যদি অন্য কোনো পণ্য আপনার মনে হয় যে বাংলাদেশের নামে বা চিটং এর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে যায়, এরকম পণ্য যদি থাকে আমাদের কাছে পাঠিয়ে দেবেন, আমরা এটা ফরওয়ার্ড করবো শিল্প মন্ত্রণালয়ে। অনেক ধন্যবাদ আচ্ছা, আপনাকে, থ্যাংক ইউ। অনেক অনেক আর ধন্যবাদ। বিপাশা, এখন another question. হ্যাঁ হ্যাঁ, আরেকটা। হ্যাঁ, you are from Chittagong, right? জি জি ভাইয়া। হ্যাঁ, সো তোমার চিরং নিয়ে কি কোনো ফিউচার কোনো প্ল্যান আছে কিনা, এটা সুযোগ পেলে তুমি বলবা। ওকে, ওকে ভাইয়া, হ্যাঁ ধন্যবাদ।
আচ্ছা, আমি আপনার হয়ে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। অনেক ধন্যবাদ, আপনি ফোন করেছেন। সেটা হচ্ছে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করব, ওয়েবসাইটে বা যদি অ্যাড্রেসটা এখনই বলে দিতেন তাহলে ভালো হতো। আম, এখন হচ্ছে আমরা যেই অর্গানাইজেশনের আওতায় আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে বিল্ড বেটার বাংলাদেশ। বিল্ড বেটার বাংলাদেশ, আমি আবারও বলছি। এবং এখন বিল্ড বেটার বাংলাদেশ। হ্যাঁ, বিল পেটার বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আছি এবং আমাদের পুরো টিমের সাথে পরিচয় করাতে পারলে ভালো হতো। হাসিব ভাইয়া আছেন, আমি জানি না আপনি দেখছেন কিনা, মশিউদ, তুহিন, জুবাইর ভাইয়া, সৌরভ ভাইয়া এবং রিপন ভাই, আমরা এবং 7 জন বিল্ড আছি। বেটার বাংলাদেশ লিখে সার্চ দিলে কি আমরা ওয়েবসাইটে সবকিছু পেয়ে যাচ্ছি ইনফরমেশন, এবং এইটার থ্রুতেই আমরা আপনার ফেসবুকে সাথে আমরা আছি। কন্ট্যাক্ট করতে জি, পারছি। আর ফেসবুকে আমি আছি বিপাশা মতিন নামে। আচ্ছা বিপাশা, এবার আবার আসি যে সংসদে আপনাকে সকালবেলা বলা হলো যে ওখানে যেতে হ্যাঁ, হবে আজকে আইনটা সংসদে। উত্থাপন হবে, অনেকদিন ধরেই মানে উত্থাপন হওয়ার কথা ছিল, তো হচ্ছিল না। তো আমার মনে হচ্ছিল ব্যাড লাক, মানে এবার বোধহয় হবে না, মানে মিনিস্টার স্যার বোধহয় কথা দিয়ে কথা রাখতে পারবেন না। তো অ্যাজ ইউজুয়াল যেটা বলে, ইভেন আমাকে অনেকে ফোন করে বলছিল, মানে অনেক বড় বড় মানুষগুলা, তারা বলছিল যে কি স্বপ্ন দেখো, মানে তোমাকে বলছে আর তুমি বিশ্বাস করে ফেললা যে মঞ্চ আহা, এটা পাশ করে দেবে, এত সহজ, বাংলাদেশে এত সহজ সবকিছু। কিন্তু কেন জানি কোথা থেকে মনে হচ্ছিল যে মানে মানে আমার ভয়েসের দাম নেই, মানে সব ওরা ঠিক করবে, আমার আমার আমি আমার- দেশের নাগরিক। আমি দেশের নাগরিক, আমি কিছু বলবো না। অ্যান্ড ফাইনালি ওই দিন কল আসে এবং সেদিন সংসদের শেষ দিন ছিল, শেষ অধিবেশনে। তো আমাদেরকে বললো যে তুমি আসো। তো আমি বললাম মানে আমি কেন, মানে আমি কি এতটুকু ডিজার্ভ করি কিনা। তখন মানে মিনিস্টার স্যার নিজে বললেন যে এটা অনেকটা তোমার কারণেই কিন্তু করা হয়েছে, তুমি যদি এত পুশ না করতে হয়তো এত তাড়াতাড়ি হতো না, এটা সত্যি। সো ভিভিআইপি সিট দিচ্ছি, আসো। And আমি ওই দিন গেলাম। ওই দিন যাওয়ার পরে মানে সবসময় ব্রেক নিবে। না ব্রেক না, আসলে একজন দর্শক বন্ধু আবারও ফোন করেছে এবং অপেক্ষা করছে কথা বলার জন্য। কলটা নিয়ে ফেলি ঝটপট। হ্যালো, হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন ভাইয়া? আমি চিটাগং থেকে আরশেদ আহমেদ বলছি। আচ্ছা, কথা বলুন আমাদের আজকের অতিথির সাথে। চিটাঙের মেয়ে বসে আছে বিপাশা, বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো। জি, শুনছি। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, আমার কাছে আপনার কাছে একটা প্রশ্ন ছিল। প্রশ্ন হচ্ছে আপনি আমাদের তরুণদেরকে নিয়ে স্পেশালি চিটাগং এ কি ভাবছেন? আমি আপনার একটা আর্টিকেল পড়ে জানতে পেরেছিলাম যে আপনি চিটাগং এ তরুণদেরকে নিয়ে মানে কিছু করার চিন্তা ভাবনা করেছিলেন। তো এটা নিয়ে কিভাবে করব, আর আপনার সাথে যোগাযোগ করা বা আপনাদের সাথে যোগাযোগ করার কোনো একটা রাস্তা আমাদেরকে একটু যদি বলে দিতেন। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। দুটো প্রশ্নের উত্তর অলরেডি পেয়েছি। বলবো। এটা হচ্ছে বিল্ড বেটার বাংলাদেশ, বিপাশা মতিন। বিপাশা মতিন ফেসবুকে দিলে আমার কাছে মনে হয় যে সুন্দর হাসি দেওয়া একটা ছবি আপনারা পেয়ে যাবেন প্রোফাইল পিকচারে। ওকে, ওর সাথে যোগাযোগ করতে পারেন। আর বিল্ড বেটার বাংলাদেশ তো আছেই। এবং আরেকটি প্রশ্ন যেটি হচ্ছে চিটাঙের জন্য কিছু করবে নাকি। আমাদের বিপাশা তো পুরো বাংলাদেশের মেয়ে, আমি পুরো এটাই বলতে বাংলাদেশের চাচ্ছিলাম জন্য। যে মানে কেন্দ্রিক না হয়ে যায় আমরা, অবশ্যই চিটাং এর জন্য করা হবে, কিন্তু আমি যেমন চিটাং থেকে করব, আমি যাদের অস্ত্র তৈরি করছি সেই অস্ত্রটাও কিন্তু ওর এলাকা থেকে করবে এবং সমগ্র বাংলাদেশ নিয়ে চিন্তা করতে হবে। এবং চিটাগের মেয়েটা আজকে এটা এসে প্রমাণ দিল যে আমরা অ্যাক্টিভ হয়েছি, এবার অন্য জেলা থেকে আরেকটি মানুষ আরেকভাবে অ্যাক্টিভ হয়ে বাংলাদেশকে আরো কিছু দূর এগিয়ে নিয়ে যায়। এখন একটা ছোট্ট বিরতি নিচ্ছে, বিরতির পর আবারও ফিরে আসছি ইয়াং নাটে। কোথায় যাবেন না, থাকুন আমাদের সাথে। বিরতির পর ফিরে এলাম আবারও ইয়াং নাইটে আজকের এই আয়োজন, এবং আজকে আমরা কথা বলছি আমার পণ্য আমিই মালিক। কারণ কেন আমি যদি আমার পণ্যটাকে ঠিক মতো দেখভাল না করি সেটা তো অন্য কেউ নিয়ে যাবে। যদি বাংলাদেশের ভৌগোলিক এই আইনটি না থাকতো, আজ হয়তো আমাদের এই জামদানি, আমাদের এই ইলিশ মাছ, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারকে অন্য কেউ নিজের বলে দাবি করত।
তখন কেমন লাগতো? একটু ভালো লাগতো না। তাই তো কিছু তরুণরা উদ্যোগ নিয়েছে যে এটাকে আমাদের বাংলাদেশের নামে বিশ্বের সবার কাছে পরিচয় করিয়ে দিবে। এবং তাদের মধ্যে যে প্রধান উদ্যোক্তা আজ আমাদের সাথেই আছে, তিনি হচ্ছেন বিপাশা মতিন। যেদিন পার্লামেন্টে এই আইনটি পাশ হলো সেদিন আপনি বলছিলেন আপনি ছিলেন, এবং আরেকটু বিস্তারিত জানতে চাই যে কি চলছিল মাথায় শেষ মুহূর্তে যে আইনটি পাশ হবে, আইনটি পাশ হবে, এটা যেন বিশ্ব জয় করার মতো একটা ব্যাপার। হ্যাঁ, মানে আমরা যখন উদ্যোগটা নেই তখন মানে আমার ফ্রেন্ডরা আমাকে বলছিল যে চলো অন্য কিছু ভাবি বা অন্য কিছু করি। আমি বললাম যে কি না, মানে এটা করে ফেলি না, মানে এটা খুব একটা সহজ হবে না আমি জানি, কিন্তু অ্যাটলিস্ট কোশ্চেনটা রেজ করি বা গভর্নমেন্টের কানে পৌঁছাই যে এটা থমকে আছে। আমি আমি তখনই বিশ্বাস করিনি যে আইনটি এভাবে পাশ হয়ে যাবে, যে আইনটি 7 বছর ধরে অনেকে বলছিল যে আমরা আবার এত বছর নিজের ধরে উদ্যোগে দেখছি, না? না এত বছর ধরে আমরা যুদ্ধ করছি, এটা হয়নি, সো লিভ ইট। আমি বললাম লিভ ইট কেন, মানে ছোটবেলা থেকে আমি কখনো লিভ ইট বলে কোনো শব্দ শিখিনি। তো যেদিন আইনটি পাশ হবে সেদিন বলছিলাম যে মিনিস্টার স্যারের সাথে কথা ছিল, এবং উনি বললেন যে হ্যাঁ আজকে আইনটি পাশ হচ্ছে, তুমি আসো ভিভিআইপি সিটে। তো বসে কি আছি, ছিল, সকল মানে মন্ত্রী মহোদয়গণ সামনে বসেছিলেন? প্রধানমন্ত্রী বসে, এবং তার ভয়েস শুনে আমার মানে কেমন যেন লাগছিল যে এদের সবাইকে দেখছি, মানে যত মিনিস্টার্স আছে, যত প্রতিমন্ত্রী আছে, সবাইকে দেখছিলাম সামনে থেকে, এবং তারা কিভাবে একটা একটা সংসদ কিভাবে যায়, কে কিভাবে সালাম দিয়ে বের হয়ে যাচ্ছে, সবকিছু অবজার্ভ করা, স্পিকারকে দেখা কিভাবে স্পিকার ওঠার আগে গার্ডরা চেঞ্জ হচ্ছে, এভরিথিং সবকিছু মেজ করছিল, উপর থেকে নিচ পর্যন্ত সবকিছু অবজার্ভ করছিল। টেনশন হচ্ছিল যে আমাদের আইনটা উঠছে না কেন, এত কিছু হচ্ছে, কোয়েশ্চেন আনসার হচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে, কেন আমার আইনটা হচ্ছে না কেন। অ্যান্ড ফাইনালি দ্য লাস্ট আইন আমি যেটা বলছিলাম উত্থাপন হলো, এবং মাননীয় স্পিকার বললেন যে আইনটা নিয়ে কারো কোনো অবজারভেশন বা ইয়া আছে কিনা। তখন কেউ না বললো না। তখন উনি যখন 3বার বললেন যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, আই জাস্ট ক্রাইড অন দ্যাট মোমেন্ট, এবং পুরো গায়ের লোম বলে খাড়া হয়ে যায়, ঠিক ওরকম হচ্ছিল। Goosebump এবং হয়ে গেল। হ্যাঁ ঠিক ওরকম হচ্ছিল, এবং আমি বললাম যে মানে আমার সাথে যারা ছিল তাদেরকে বলছিলাম যে হয়ে গেল এটা, মানে মানে আমি বুঝতে পারছিলাম যে ওই দিনের ওই কান্নাটা, মানে এটা পুরো 9 মাস আমরা এটার পিছনে কাজ আর করেছিলাম। কি যুদ্ধ না 9 মাসে? তখন ছিল ভৌগোলিক অবস্থান মানে নিয়ে। নিশ্চিত করার জন্য, আর এখন হচ্ছে ভৌগোলিক নির্দেশক পণ্যগুলো নিশ্চিত করার আমার জন্য। পণ্যটা আমার মালিকানার যদি থাকে সেটার সেই জন্য। সত্তর জন্য আমরা যুদ্ধ করছিলাম। হ্যাঁ। এরপরে এখন কি অবস্থা, এই প্রশ্নটা এখন করছি। এখন আইনটির কি অবস্থা? ওয়ার্ল্ড ট্রেড কি জানে যে না, আমরা এখন পর্যন্ত মানে একটা আইন পাশ করানোর পর বিধিমালার কিছু কাজ থাকে, তো এখন পর্যন্ত মানে আমি আমি যেহেতু ঢাকা চেম্বার অফ কমার্সে ছিলাম, তো ওখানে মানে আমি জানি না আইনটা কি আমার কপালে লেখা আছে কিনা জানি না, শোভু খান স্যার আমাকেই দিলেন যে এই আইনটার বিধিমালার কাজের জন্য কিছু মানে কমেন্টস দিতে হয়। উনি কি জেনেই দিয়েছেন? হ্যাঁ, উনি তো তাহলে তো জানতেনই। কপালে কপালে না, উনি সবাই- বললেন যে এই কাজটা বিপাশাকেই দাও, ও এটা করুক। তো আমি কমেন্ট দিয়েছিলাম যে এতদিন হতে হবে, সাজা এতদিন হতে হবে, বা এতদিনের মধ্যে আবেদন করতে হবে। আমাদের প্রসেসটা অনেক লেন্দি ছিল। অন্যান্য দেশে যে কেউ আবেদন করতে পারে, গভর্নমেন্টকে বলতে পারে যে আমার দেশে এলাকার পণ্য মানে প্যাটেন্ট করানো যেতে পারে, আমাদের দেশে একটা অ্যাসোসিয়েশনের মাধ্যমে যেতে হয়। তারপর আমি কিছু কমেন্টস দিয়েছিলাম, বিধিমালা হচ্ছে, এখন পর্যন্ত বিধিমালা কাজই আছে, এবং বিধিমালা না হওয়া পর্যন্ত মানে আমরা চ্যালেঞ্জ করতে পারছি না, তবে আচ্ছা। চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছে আমি যতদূর জানি। প্রস্তুতি তো হচ্ছে, কিন্তু বিধিমালা আইন হতে হবে। হতে আর কতদিন? এটা শিল্প মন্ত্রণালয়ের মানে ওরা ভালো জানবে। আচ্ছা, রিপোর্টে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে ঝিয়ের পেটে মায়ের জন্ম, এটা কি ছিল? আম্মু শুনলে আমাকে এখন ধরে মার দেবে। আম্মু, আব্বু, সরি বলে দিতে হচ্ছে। আমরা 8 ভাই বোন। তো আম্মু 1984-এ আম্মু তখন এসএসসি পরীক্ষা দিচ্ছিল, এবং তখন আম্মুর বিয়ে হয়ে যায়। তখন এরকমই হতো, বিয়ে হয়ে যাওয়ার পর আমরা পরপর যখন 8জন চলে আসলাম, আম্মু আমাদের পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন, এবং মানে নিজের যে একটা পড়ালেখা সেটা আর কিন্তু করা হয়নি। এবং আমি কখনো আমরা কেউই হাউস টিউটরের কাছে পড়িনি বা কোনো কোচিং করিনি, কিছুই করিনি। আমাদের নোটসগুলো আম্মু করে দিতেন, এত সুন্দর তার হাতে লেখা। আব্বু তো শিক্ষক ছিলেন, আব্বু তো পড়াতেনি, কিন্তু আমাদের অন্যান্য নোটসগুলো বা আব্বুর কোচিং এর নোটসগুলো আম্মু করে দিতেন। এবং দেখতাম সামহাউ সকালে পেপারটা আসলে সেই চা নিয়ে সবার আগে বসে পড়তো, বা আমাদের নোটসগুলো দিয়ে আমি করে দিই, সেই সবার আগে করতো। এবং আমি খেয়াল করতাম যে আম্মু ইচ্ছে ইচ্ছে না? আছে, এবং নিজে যেটা আমাদের করতে কারণে পারেননি, হ্যাঁ। আমাদের কারণে তার ইচ্ছেটা চাপা পড়ে যাচ্ছে। তো একদিন আম্মুকে আমরা সবাই মিলে বললাম যে আম্মু, মানে উন্মুক্ততে এরকম একটা চান্স আছে এইচএসসি দেওয়ার, তুমি কি ভর্তি হবা? আম্মু দেখলাম নিমরাজি, মানে দেখ তোরা ভালো বুঝিস, সরি আম্মু। তো
আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, আমরা তো সবাই মোটামুটি এখন একটা লাইনে চলে এসেছি, নিজের পড়ালেখা নিজে করতে পারবো, চলো আম্মুকে ভর্তি করিয়ে দিই। তো আমরা যখন এই ডিসিশনটা নিই ততক্ষণে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলারটা বন্ধ হয়ে গিয়েছিল। তো আমরা সবাই মিলে গেলাম, গিয়ে বললাম যে 8 ভাই বোন মিলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, গিয়ে বললাম যে এটা করতে আপনাদেরকে নিয়ে হবে। একটা ফিল্ম করা যাবে, এটা কি জানেন? মাশাআল্লাহ। হুমায়ুন আহমেদ ছিল না। তো বললাম যে আমার আম্মুকে ভর্তি করাতেই হবে। তারা বললো যে না, তোমার আম্মুর সার্টিফিকেট নাই, কিছু নেই। আমি বলছি এটা কোনো ব্যাপার না। তখন চট্টগ্রাম বোর্ড ছিল না, কুমিল্লা বোর্ড ছিল। আমরা কুমিল্লাতে গেলাম, আমার নানুও গিয়েছিলেন মানে জার্নি করে। সবাই কুমিল্লাতে গেলাম, যাওয়া আসা মধ্যে সবকিছু করে আম্মুকে ভর্তি করালাম, এবং ভর্তি করার পরপরই আসলে পরীক্ষাটা শুরু হয়ে গিয়েছিল। সো সে এতটা টাইম পায়নি, কিন্তু আব্বু যেমন তাকে অ্যাকাউন্টিং করাচ্ছিল, আমি ইকোনমিক্স করাচ্ছিলাম, আমার ছোট ভাই ইংলিশ করাচ্ছিল, বোন ম্যাথস করাচ্ছিল। সবকিছু মিলিয়ে আম্মুকে আমরা বলছি যে আম্মু তোমার 11টা সাবজেক্টের টিচার বাসায় ছিল। বাসাতেই আছে। তো আমরা বলছিলাম যে আম্মু তোমার চিন্তা করতে হবে না, তুমি শুধু পড়ালেখা করো। ওই ওই সময়টাতে আমি তাকে দেখছিলাম না, আম্মু গৃহিণী ছিলেন, মানে এক হাতে খুন্তি আর এক হাতে বই। প্র্যাকটিক্যাল খাতা, সবকিছু মিলে সে খুব ব্যস্ত, এবং পরীক্ষাও দিল। ওই সময়টাতে আমি দেখছিলাম যে আব্বু নিয়ে যেতেন আম্মুকে, 3 ঘন্টা আব্বু দাঁড়িয়ে থাকতেন বাইরে, বাইরে এসে জাবেদা খতিয়ান মিলানো আম্মুর সাথে আব্বুর, মানে আমি শুধু সব অবজার্ভ করছিলাম। অ্যান্ড ফাইনালি আম্মু খুব ভালো একটা রেজাল্ট নিয়ে বের হলেন। বের হওয়ার পরে আম্মু যেটা করলেন, মানে আমার কাহিনী system এ এখানে ছিল? না, হ্যাঁ ওখানে জিপিএস সিস্টেমে ছিল। জিজ্ঞেস করবো ভয় ভয়ে। 4.25 বা 3.5 ও এরকম। মাশাআল্লাহ, আন্টি কংগ্রেচুলেশন, অনেকদিন পরে কিন্তু। সরি আম্মু। তারপর তো মানে কাহিনীটা আসলে ওখান থেকে শুরু, মানে ওখানে শেষ না, হ্যাঁ। ওখান থেকে শুরু। যে আমার আম্মু ওই ঘটনার পরে একটা বুটিক হাউস দেন। আমি বলবো না যে বুটিক হাউসের জন্য এইচএসসি পাশ করা দরকার আছে, কিন্তু ওই যে সাহসটা বা কনফিডেন্সটা, Definitely. ওটা আম্মু ওখান থেকে পেয়েছে। তো আমরা যখন আমার আম্মুকে ভর্তি করালাম, তো পাশের বাসায় জুলিয়া বলছে যে আমার আম্মুকে ভর্তি করিয়ে দাও, মানে প্রসেসটা কি এই সেই। তারপরে পাশে এসে আমার আম্মু বললো যে আমাকেও ভর্তি করিয়ে দাও। এরকম করে করে আমরা 7-8 জন আম্মুকে মোটামুটি ভর্তি সব করিয়ে, আম্মুদেরকে ভর্তি সব করে। আম্মুদেরকে ভর্তি করিয়ে দিচ্ছে, এবং দে আর ডুইং গ্রেট। তো এখন আমার মানে ভাইয়া জিজ্ঞেস করছিল যে প্ল্যান কি, পরিকল্পনা কি। আমার এরকম একটা প্রজেক্ট প্ল্যান আছে যে আমরা আম্মুদেরকে নিয়ে কাজ করব? আম্মুদেরকে নিয়ে, মানে যারা কোনো কারণে সামহাউ লেখাপড়া করতে পারেননি, তাদেরকে আমি নিজ দায়িত্বে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবো, এবং যে যেটা কমপ্লিট করেনি, এসএসসি হোক, ক্লাস 8 পাস হোক, 9 পাস হোক, হোয়াট এভার, তাদেরকে পড়াবো। এবং টিউশন, তাদের মানে অনেক দিন পরে যেহেতু পড়ালেখা শুরু করছে, তাদেরকে একটা টিউশনের ব্যাপার আছে, সেটাও ভলান্টারিলি আমি যাদেরকে তৈরি করছি তারা সেটা করে দেবে, এবং এটা নিয়ে আমার অ্যাকচুয়ালি কাজ করার ইচ্ছা আছে। এটা এবং কি আমি এনজিও হিসেবে আসছে এরকম হ্যাঁ। কিছু? বিলবেটা বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য ছিলাম, কিন্তু এখন আমি নিজে একটা শুরু করতে যাচ্ছি। এটা আমার ফেসবুকে যারা আছেন তারা জানতে পারবেন, জানাবো। আমি খুবই সারপ্রাইজ যে একটা চমৎকার মনে হলো না যে কিছু শুনলাম বা কেউ কোনো একটি চলচ্চিত্র সামনে চোখের সামনে ভেসে উঠলো, ব্যাপারটা তো এরকমই ছিল। আমরা কতজন ভেবেছি আমাদের পাশের বাসার বা কোনো খালা বা নিজের মাকে নিয়ে যে ওদের পড়াশোনাটা দরকার ছিল বা করাতে হবে, কিন্তু বিপাশা এবং তার 7 ভাই বোন মিলে এটা ভেবেছে, তাদের মাকে দিয়ে করিয়েছে। শুধু তাই এখানে থেমে থাকেনি, এখন এটা নিয়ে আরো সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছে। তো সেজন্য বলছিলাম চিটাঙের একটি মেয়ে দুদিক থেকে কাজ করে দেখিয়েছে। সেটা প্রথমে সে শুরু করেছিল তার পরিবার থেকে, এখন রাষ্ট্রের একটি কাজে বা আইন সে পাশ করে দিয়েছে। এবার বাকি কাজগুলো একটা একটা করে আমরা সবাই মিলে যদি করি, আমাদের দেশটা কেন সুন্দর হবে না? আসলেই তো সুন্দর হতে বাধ্য যদি আমরা এগিয়ে আসি, অন্যের উপর ভরসা না করি। আমার ভীষণ ভালো লাগলো আজকে আপনার সাথে কথা বলে। আমি শেষ করছি না, আমি আরো কিছু জানতে চাইছি যে এখন তো মাত্র হচ্ছে আপনার এই পথ চলা শুরু হলো, অনেক কিছু প্ল্যান করছে, কিন্তু এই প্ল্যানের সাথে সাথে যেমন এনজিও যদি চালাতে হয়, নিশ্চয়ই আপনার মাথায় ফাইন্যান্সের বিষয়টাও আছে। অ্যাজ এ স্টুডেন্ট অফ মার্কেটিং এটা থাকতেই হবে। হ্যাঁ। তো জানতে চাইছি সেটা নিয়ে কি কোনো ভাবনা আছে নাকি? আমার সাথে যারা আছে তারা মানে একেবারে, মানে আমার কথা হচ্ছে আমার মতো করে ভাবতে হবে না, বাট লক্ষ্য একটা থাকতে হবে। তো আমরা কয়েকজন মিলে আবার শুরু করতে যাচ্ছি নতুন একটি নামে, নতুন কিছু প্রজেক্ট নিয়ে। তো আমার আব্বু আমাকে বলছিলেন যেদিন আমি শিক্ষক হিসেবে জয়েন করি, বলছিলেন, আমাকে অনেকে বলছিলেন, শুভাকাঙ্ক্ষী বলেন বা ওয়েল উইশার্স বলেন, যে তুমি এনজিওতে মানে তুমি শিক্ষকতা কেন যাচ্ছ, এটা বোরিং জব, মানে You will not enjoy it. হ্যাঁ, ইউ কুড জয়েন এমএনসি অর ব্যাংকস। ইভেন আপু আমি এখন পর্যন্ত কোনো ব্যাংকে পরীক্ষা দিইনি বা কোনো এমএনসিতে জয়েন করার জন্য সিভিও দেইনি। তো যেটা করতে চেয়েছিলাম, ক্রিয়েটিভ কিছু কাজ করতে চেয়েছিলাম।
আমার এশিয়াটিকে কাজ করার ইচ্ছা ছিল, কিন্তু পরে চিন্তা করলাম যে না, এই আমি যে লক্ষ্যে আগাচ্ছি, একটা মানে বড় বড় কিছু কাজ করব, বড় বড় ড্রিম নিয়ে কাজ করব, তার জন্য মানে আমাকে আগে কিছু করে নিতে হবে, একা করা যাবে না। আমার আব্বু আমাকে বলছিলেন, আব্বু হয়তো তুমি দেখছো, আব্বু আমাকে বলছিলেন যে ইউ নিড ওয়েপন্স, তোমার এই কাজগুলো তুমি একা করতে পারবে না, তোমার অস্ত্র দরকার। তো এই অস্ত্রগুলো তৈরি করো, তোমার যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে তৈরি করে নাও, তারপরে কাজে নামো। হ্যাঁ, এত হুটহাট করে নামলে হুটহাট করে পড়ে যাবা, সো অস্ত্র তৈরি করো। তো এই ফিচারটা থেকে অস্ত্র তৈরি করছেন বিপাশা। বাংলা ট্রিবিউন, ঢাকা ট্রিবিউনে আর বাংলা ট্রিবিউনে এসেছিল, মাহবুব ভাই লিখেছিলেন। তো এই অস্ত্র হচ্ছে সেই অস্ত্র, এটা AK-47 বা অন্য রিভলভার কিছু না। না, মানুষের আমি ক্ষতিকারক টেররিস্টও না, কিছু না। আমি টেররিস্টও না। রেদার বাংলাদেশের জন্য কিছু অস্ত্র তৈরি করছি, এবং আমি জানি এই আমার জন্যই কিছু অস্ত্র হয়তো এখনো টিভি দেখছে। মানে শিক্ষকতার পেশায়। হ্যাঁ, শিক্ষকতা আমি বেছে নিয়েছি এই কারণে, কারণ আমি চাই না যে গতানুগতিক যে পড়ালেখা করে আমি এখানে এসেছি, আমি তোকে বলছিলাম মানে শুরু হওয়ার আগে, আমি পুঁথিগত বিদ্যা। হ্যাঁ পুঁথিগত বিদ্যাতে না, রেদার এদেরকে অস্ত্র বানাতে হবে। এবং এই এই অস্ত্র প্রাইভেট ইউনিভার্সিটি, এই অস্ত্র কেম ফ্রম পাবলিক ইউনিভার্সিটি এরকম হবে না, একটাই অস্ত্র, এটা বাংলাদেশের অস্ত্র। এই লক্ষ্যেই আর কি আমার শিক্ষকতা পেশায় আসা। আর তোমাকে আর যেটা বলছিলাম যে আমাদের এইম ইন লাইফ, মানে আমি আমার এইম ইন লাইফ কিন্তু মানে ইউনিভার্সিটিতে ছোটবেলায়। আসার পর ঠিক করেছি। আমাদের এইম ইন লাইফ কিন্তু ছোটবেলা থেকে কেউ একজন বা বই থেকে আমরা শিখে নিই। বলছিলাম সাজানো কিছু কথা, সাজানো কিছু মানুষের কথা যে সেবায় নিয়োজিত থাকবো। কবি হব, মানে চৌধুরী হোসেনের বই যদি পড়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমি ডাক্তার হব। ডাক্তার হবো। ভাগ্যক্রমে যদি পরের বছরে চৌধুরী হোসেন পাই তাহলেও আমি তারপরও আমি ডাক্তার থাকবো বা ডাক্তার হতে চাই। তারপরের বছর ফারাজির বই পড়লে আমি ইঞ্জিনিয়ার হতে চাই। সো ওটা আমাদের এম ইন লাইফ ছিল না, ওটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আমরা তো জিনিসটা বুঝতাম না, আচ্ছা কি না। করব, আমি জানি তখন কি করব। না, মানে দ্য ডে প্রথম যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম ক্লাস করি, এবং খুব সুন্দর একটা ম্যাডাম টুকটুক করে ঢুকলেন এবং ক্লাসে দাঁড়ালেন, আমি ওনার দিকে তাকিয়ে আছি, উনি আমার দিকে তাকিয়ে আছেন। উনি ছিলেন আমার আব্বুর স্টুডেন্ট, এবং মানে সে তো আপু, আমি ওনার দিকে তাকিয়েছিলাম, এবং ওই দিন আমার মনে হয়েছিল যে শিক্ষকতা হচ্ছে এই একটা পেশা যেখানে মানে আমি ওই লেভেলে যেতে পারবো। মানে আমার আব্বু স্টুডেন্টকে আমি এই লেভেলে দেখছি, একটা অফিস আব্বু যাচ্ছে এবং তার সব বসরা এসে আব্বুকে সালাম করছে, দ্য আমি রেসপেক্ট। আপনার স্টুডেন্ট। হ্যাঁ, রেসপেক্ট। মানে একজনের কথা আমি কেন শুনবো? মানে আমি যদি শিক্ষকতায় আসি, আমার মনে হচ্ছে যে মানে আমার কথার ভ্যালু আরো বেশি থাকবে, এবং তখন এত দৌড়ে দৌড়ে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ঘুরতে হবে না, বাহ, আর ভালো কিছু চমৎকার। করা যাবে। বিপাশা, আপনার সাথে কথা বলে আজকে আবারও বলছি খুব ভালো লাগছে, এবং অনেকে আপনার সাথে আজকে যারা এই শোটা দেখছে, আমি আশা করব যে জয়েন করবেন যেভাবে হোক, সেটা বিল্ড বেটার বাংলাদেশে হোক বা ব্যক্তি বিপাশার সাথে হোক, যেহেতু আপনারা একটা এনজিও কাজ করতে চাচ্ছেন। এবং আজকে আমি বলতে চাই, আমি এনজিওর একটা অংশ হতে চাই। আমিও চাই যে মায়েরা আরো সামনের দিকে এগিয়ে যাক, এবং যেটি অনেক কষ্ট করে আপনার আজকে দেশের জন্য ভৌগোলিক নির্দেশক আইন আপনারা পাশ করেছেন, এবং খুব তাড়াতাড়ি এটা বাস্তবায়িত হোক। কারণ শুধু পাশ করে আমরা আইনটা ফেলে রাখলাম এবং পরবর্তীতে দরজা খোলা রেখে অন্য কেউ এসে আমার পণ্যগুলো নিয়ে গেল নিজের নাম দিয়ে, সেটা আমরা আর চাইছি না। সো এটা খুব তাড়াতাড়ি বাস্তবায়িত হোক। অবশ্যই। আশা করি এখন পর্যন্ত যে কাজটি করে এসেছি কিচ্ছু ছিল না, জরুরি ইচ্ছা এবং সাহস নিয়ে করে এসেছিল, এবং আমার পাশে কিছু ভালো মানুষ ছিলেন যারা মানে আমাকে অনুপ্রেরণা দিয়েছেন, তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিব। আর আপু যেটা বলছিলাম, আমি মানুষ থেকে মানে আমি ক্লাসে সবসময় বলি, আমি জানি না আমার অস্ত্রগুলা দেখছে কিনা, আমি ক্লাসে সবসময় বলি যে 3 ধরনের, একটা কোর্সে আমি বিশ্বাসী, 3 ধরনের মানুষ থাকে। যারা বিলো ক্যাটাগরির ওর একেবারে থার্ড ক্লাস ক্যাটাগরি, তারা সবসময় মানুষ নিয়ে কথা বলে, এটা করেছো, ওটা করেছো, ওটা করেনি, ওটা পারেনি, এই ধরনের পরনিন্দায় ব্যস্ত থাকে, সমালোচনা করে থাকে। যারা মিডল ক্লাসের মানে এভারেজ গ্রেডের, তারা ইভেন্টস নিয়ে, আজকে ইভেন্টসে যাবো, কালকে ইভেন্টসে যাবে। এবং যারা একেবারে সুপার পিপল, সুপার পারসন, তারা আইডিয়াস নিয়ে কথা বলে। এবং আমি বিশ্বাস করব এবং আমি বিশ্বাস রাখি আমার এই অস্ত্রগুলো আইডিয়াস নিয়ে কাজ করবে। আইডিয়াস নিয়ে চমৎকার। আপনার এবং আপনার পুরো যারা অস্ত্র আছে সবাইকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি, যাতে আপনারা যে কাজের দিকে এগিয়ে যাচ্ছেন সেটা যাতে ভালো হয়, এবং অনেক ভালো ভালো মানুষ যাতে আপনাদের সাথে এখানে আরো যুক্ত হয়, এবং আমি নিজেকে ভালো মানুষের তালিকায় ফেলতে চাই। অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা এতটুকু আজকে বলার চেষ্টা করেছি। চলুন আপনি একজন একজন করে প্রতিদিন একটু একটু করে বদলে
পুরো দেশটাকে বদলে দেই। অনেক ধন্যবাদ থাকার জন্য। আজকে সবাইকে অনেক অনেক শুভকামনা এবং শুভরাত্রি জানিয়ে শেষ করছি আজকের ইয়াং নাইট।